আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন। কাল সন্ধ্যায় বঙ্গভবনের শপথ। জামালপুরের জোড়া খুনে মামলায় 7 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড। গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাসের তীব্র সংকট, পোশাক শিল্প সহ কলকারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে। আবারও বন্ধ মহেশখালীর এলএনজি টার্মিনাল। এবং চিকিৎসক সংকটে কুড়িগ্রামের সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে 349 জন সংসদ সদস্যের মধ্যে ভোট দেন 343 জন। এর মধ্যে 255 ভোট পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পান 88টি ভোট। অধিবেশন কক্ষে ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাতেই প্রকাশ করা হবে বিজয়ী রাষ্ট্রপতির গেজেট। শুক্রবার বঙ্গভবনের শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ সহ সংসদ সদস্যরা। এর মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। দর্শক, সংসদ ভবনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রানা, রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর সংসদ সদস্যদের প্রতিক্রিয়া কি এবং সবাই কতটা উচ্ছ্বসিত? ওয়াহিবা, উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে মূলত সংসদ সদস্যরা, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ সকল সংসদ সদস্যরাই রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাচ্ছেন। এখানে রাষ্ট্রপতির তরফ থেকেও এই অভিনন্দন বার্তাগুলো গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যেই রাষ্ট্রপতির যতগুলো প্রোটোকল রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেই ধরনের প্রোটোকল দেওয়া হচ্ছে। আগামীকালকে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং শারীরিকভাবে সংসদ সদস্যরা অনেক খুশি এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। আপনি একটি বিষয় জানেন, এখানে এই সংসদে 349 জন ভোটার ছিলেন এবং এর মধ্যে 343 জন ভোটার ভোট দিয়েছেন। এই ভোটারদের মধ্যে বেশিরভাগ ভোটারই আসলে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। যেহেতু 1991 সালের পরবর্তী সময়ে রাষ্ট্রপতি নির্বাচনে আসলে কোনো ধরনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি, সেজন্য আসলে অল্প কয়েকজন সদস্য যারা 1991 সালেও পার্লামেন্টে ছিলেন এবং এই পার্লামেন্টে রয়েছেন তারা দ্বিতীয়বারের মতো ভোট দিয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন 300-রও বেশি যে সংসদ সদস্য রয়েছেন তারা প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। তারা অনেকেই আমরা দেখেছি যে ভোট যে দিয়েছেন সেই ভোটের ব্যালট পেপারের ছবি তুলেও ফেসবুকে শেয়ার করেছেন এবং অভিনন্দন বার্তা দিয়েছেন এবং এই যে একটি ইতিহাসের সাক্ষী হবার জন্য তারা এই বিষয়টি তারা স্মরণে রাখার জন্য চেষ্টা করেছেন এবং রাষ্ট্রপতি আগামীতে একটি সুন্দর, সার্বিকভাবে দক্ষতার এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন সেই বিষয়টি প্রত্যাশা ব্যক্ত করেছেন। একটি বিষয় আমরা বিরোধী দলের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে, বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন, তিনি সততার সাথে দায়িত্ব পালন করবেন এবং সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি যে একটা আস্থার বিষয় রয়েছে, তাদের দীর্ঘদিনের যেহেতু রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি দলে ছিলেন এবং তারা বিরোধী দলে আছেন, তবে তাদের আন্তরিকতার কোনো ধরনের ঘাটতি নেই এই বিষয়টি জানিয়েছেন তারা। এবং জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতি একটি ভালো একটি ভূমিকা গ্রহণ করবেন, এই বিষয়টি বিরোধী দলের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। এছাড়া সরকারি দলের যারা নবীন সদস্য রয়েছেন তারাও অনেকটা খুশি এবং নানানভাবে উচ্ছ্বসিত হয়েছেন, যারা তারা প্রথমবারের মতো রাষ্ট্রপতি ভোটে তারা অংশগ্রহণ করতে পেরেছেন এবং তাদের দলের পক্ষ থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন 255 ভোট পেয়েছেন। এই বাংলাদেশে এর গতবার 1991 সালে যে ভোট গ্রহণ হয়েছিল সেখানে 264 জন ভোট পড়েছিল, 330 জন ভোটার ছিলেন। সেখানে বিএনপির প্রার্থী 172 ভোট পেয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে 255 ভোট পেয়েছেন। এটি একটি সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বাংলাদেশের জন্য এটি রেকর্ড হয়ে থাকবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখছি, 70 অনুচ্ছেদ নিয়ে যে ধরনের তর্ক বিতর্ক ছিল সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে, বিরোধী দল সবসময় বলেছে 70 অনুচ্ছেদ যদি এখানে বাস্তবায়ন হতো তাহলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারতেন, কোনো ধরনের ব্যত্যয় থাকতো না আসলে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে। সরকারি দলের তরফ থেকে বলা হয়েছে যেহেতু সংবিধান সংশোধন হয়নি জুলাই 16 আলোকে, আগামীতে সংবিধান সংশোধন হলে তখন নতুন সংবিধানের আলোকে জুলাই 16 আলোকে তারা এই বিষয়টি, তারা রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি তারা সংশোধন করবেন এবং সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। সার্বিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের মধ্যে গ্যাজেট প্রকাশ হবে, আগামীকালকে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, এরপরেই দায়িত্ব নেবেন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব মিলে একটি উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচন শেষ হলো। এখানে যে রাষ্ট্রপতির জন্য সংসদ সদস্যরা আগামীতে যেই 27 আগস্ট সংসদের যে অধিবেশন ডাকা হয়েছে সেখানে রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন এবং সুন্দরভাবে সকলের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করুন এমনটি প্রত্যাশা ব্যক্ত করেছেন সংসদ সদস্যরা। ওয়াহিবা, সংসদ ভবন থেকে ছিল এই সবশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। জামালপুরের মাদারগঞ্জে বহুল আলোচিত চাচা ভাতিজা হত্যা মামলায় 7 আসামিকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এর রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম দিদার জানান, 2016 সালের 10 এপ্রিল মাদারগঞ্জের গজারিয়া গ্রামে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে কৌশলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিখোঁজের 3 দিন পর একটি পাটক্ষেত থেকে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর জোড়া খুনের এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে একই বছরের 19 মে মাদারগঞ্জ থানার হত্যা মামলা দায়ের করেন। আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। নিহত মহর আলী ছিলেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আর স্বপন মিয়া পড়তেন 10ম শ্রেণীতে। বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। সকালে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগরা বস্তি এলাকার বাসিন্দা। 2020 সালের 21 অক্টোবর ভোরে ধর্ষণের এ ঘটনা ঘটে। অপরদিকে ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্য একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা জজ মাসুদ আলী এ দণ্ডাদেশ দেন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মাদক মামলায় 46,000 পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া জয়পুরহাটে মাদকের পৃথক 2টি মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের 10,000 টাকা করে অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাসের তীব্র সংকটে পোশাক শিল্প সহ কলকারখানার উৎপাদন প্রায় 40% কমে গেছে। গ্যাসের চাপ না থাকায় অনেক সিএনজি পাম্প বন্ধের পথে, বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। গাজীপুর থেকে মাঝহারুল ইসলাম মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর।
গাজীপুর শিল্পাঞ্চলে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। চাপ না থাকায় গ্যাস চালিত জেনারেটরগুলো বন্ধ, ফলে পোশাক শিল্পের উৎপাদন প্রায় অর্ধেক কমে গেছে। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে কারখানা। এতে একদিকে বাংলাদেশ যেমন ক্রেতা হারাবে, অন্যদিকে পোশাক শিল্পের লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। গত 3 দিন যাবত গ্যাসে একদম টোটালি বন্ধ সরবরাহ গ্যাস। এই অবস্থা চলতে থাকলে মালিক তো ফ্যাক্টরি চালাতে যাচ্ছে, অটোমেটিক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং সবাই এখানে প্রায় 700 লোকের কর্মসংস্থানগুলো তাদের হারাবে। এদিকে সিএনজি স্টেশনগুলোতেও নেই গ্যাসের চাপ। স্বাভাবিক অবস্থায় একটি সিএনজি স্টেশনে যেখানে 3000 থেকে 3600 পিএসআই গ্যাসের চাপ থাকার কথা, সেখানে গ্যাসের চাপ রয়েছে মাত্র 80 থেকে 120। ফলে সিএনজি চালিত যানবাহন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছে না গ্যাস। চালকরা বলছেন সংসার চালানো তো দূরের কথা, জমার টাকাও উঠছে না তাদের। আজকে 3 দিন যাবত আমাদের পাম্প বন্ধ, আমাদের একেবারে জিরো, মিটারে কোনো রিডিংই ওঠে না। আমরা ভাড়া গাড়ি চালাই, আমাদের 700 টাকা জমা দিতে হয়। মালিক তো তা বুঝবে না, গ্যাস ছাড়া আমরা গাড়ি চালাতে পারতেছি না। সুতরাং এই গ্যাসের জন্য মনে করেন যে ফ্যামিলি নিয়ে এখন বর্তমানে আমার রাস্তায় বসতে হবে। আমি সরকারের কাছে আবেদন করি এই সেবাগুলো যত দ্রুত তারা দেখে, এগুলোর প্রতি যত আগ্রহ করে, এগুলো সমাধান করে। এদিকে গ্যাসের অভাবে বাসা বাড়িতে জ্বলছে না চুলা। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত গ্যাসের সংকট। আর সরকারের কাছে আবেদন মিলিটারি করে যাতে গ্যাসের সংকট নিরসনের জন্য অনেক কিছু করে, কারণ রান্না বান্না করে ফ্যামিলির সবাইকে খাওয়াইতে হয়, তো এই জন্য অনেক ঝামেলার মধ্যে আছে। গ্যাস সংকট নিরসনে দ্রুত সরকারের কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় 6টি পিস্তল, 7টি ম্যাগাজিন ও বিভিন্ন প্রকারের 22 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন 55 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ডাকাতি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এসব অস্ত্র ও গোলা বারুদ দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসক সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। 78টি পদের বিপরীতে কর্মরত চিকিৎসক রয়েছেন মাত্র 18 জন। এতে ব্যাহত হচ্ছে সেবা, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। কুড়িগ্রামে বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের। চিকিৎসকের চরম সংকট এবং প্রশাসনিক নানা সীমাবদ্ধতায় ঝিমিয়ে পড়েছে কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ফলে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন চরাঞ্চল ও দুর্গম এলাকার রোগীরা। ডাক্তারের ব্যবস্থা নাই, কোনো রোগীরা ট্রিটমেন্ট পাচ্ছে না। আমার পয়সা করি নাই, আমার গরিব মানুষ, আমার ডাক্তার দেখবার পাইনি। নিউরোলজি ডাক্তার নাই, মানসিক ডাক্তার নাই এবং স্ট্রোকের ডাক্তার নাই। হাসপাতালটি 250 শয্যায় উন্নীত হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়নি। নতুন 8তলা ভবনে কোটি কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম বছরের পর বছর অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। এতে একদিকে জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সরকারি সম্পদেরও অপচয় হচ্ছে। খেটে খাওয়া মানুষের অনেক সমস্যা হচ্ছে, তারা চিকিৎসা সেবা পাচ্ছে না। সদর হাসপাতালে আরো কটা ডাক্তার দেওয়া যায়, সব রোগের ডাক্তার দেয়, এই এলাকার মানুষের জন্য সুবিধা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, সীমিত জনবল দিয়ে বিপুল সংখ্যক রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কঠিন। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে ডাক্তারদের যে পদসৃষ্টি রয়েছে 78 জন, কিন্তু প্রায় 60 জনই এখানে নাই, 18 জন কর্মরত রয়েছে। চিকিৎসা আমরা মানসম্মত চিকিৎসা দিতে পারছি না। দ্রুত চিকিৎসক পদায়ন ও জনবল সংকট দূর করে সীমান্তবর্তী এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকা জেলার প্রশাসক ফরিদা খানমের ধামরাই সফর ঘিরে দিনব্যাপী শিক্ষা, ক্রীড়া ও আর্থসামাজিক উন্নয়নমূলক নানা কর্মসূচি পরিচালিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী, সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়। হ্যালো ডিসি অ্যাপের আবেদনের ভিত্তিতে 15 জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা, 10 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার এবং 42 জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়া হয়।
এছাড়া 7 জন উদ্যোক্তা ও আত্মকর্মীর মাঝে 8,20,000 টাকার চেক, গ্রাম পুলিশের পোশাক ও সরঞ্জাম বিতরণ করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে 2026 সালের পরীক্ষায় A+ পাওয়া 186 জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেস ক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। মানববন্ধনে বক্তারা অবিলম্বে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা না হলে 3 পার্বত্য জেলায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেখলি এলাকার ধরলা নদীর ভয়াবহ ভাঙ্গন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ ও অ্যাক্টিভিস্ট কুড়িগ্রাম এ মানববন্ধন আয়োজন করে। এতে বক্তারা ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। প্রশাসনের আশ্বাসে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা সহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেল 3:30 থেকে জেলার বিভিন্ন রুটে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে দুটি পরিবহন শ্রমিক সংগঠনের মধ্যে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ ছিল। জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং প্রশাসনের আশ্বাসে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।